আজকে আমি যেই ঘটনাটা এখন আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা যে পাঠিয়েছে সে কিন্তু সত্যিই খুব খারাপ একটা কন্ডিশনে আছে বর্তমানে, এবং সে অনেক আশা নিয়ে আজকের ইমেলটা করেছে এবং সেটা জানিয়েছে যে সে কিছুতেই বুঝতে পারছে না যে তার অ্যাকচুয়ালি কী হয়েছে এবং কী করলে সে বর্তমান অবস্থা থেকে মুক্তি পাবে। যে ভাই ঘটনাটা লিখেছে, তিনি ঘটনাটা লেখার পরে আমাকে জানিয়েছে যে ম্যাডাম, আমি জানি না আমি আর কতদিন বাঁচব, কিন্তু আমি একটু ভালো করে বাঁচতে চাই। যে কদিনই বাঁচি আর, আমি বুঝতে পারছি না আমি এই পরিস্থিতিটায় কী করে পড়লাম, কেন আমার সাথেই এরকম হলো, আর হঠাৎ করে আমার জীবনটা যে এতটা বদলে যাবে, আমি আমার নিজের ইচ্ছেতে কিছুই করতে পারবো না, এটা আমি কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি। আমি জানি না আমি কী অপরাধ করেছি, কী পাপ করে ফেলেছি, সেটা সত্যি আমারও জানা নেই। যদি আপনি বা আপনার শ্রোতারা যারা আমার এই ঘটনাটা শুনবেন, তারা যদি আমাকে কোনোভাবে কিছু টিপস দিয়েও হেল্প করতে পারে, তাহলে আমি অনেক অনেক উপকৃত হব। আমি অনেক জায়গায় গেছি, অনেক কিছু করে দেখেছি, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো কিছুতেই কোনো উপকার পাইনি। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, আজকের ঘটনাটা আপনারা প্রত্যেকে খুব মন দিয়ে শুনুন। এবং সত্যি আজকের ঘটনাটা যখন আমি নিজেও পড়লাম, আমার খুব খারাপ লেগেছে যে একটা জোয়ান ছেলে, তার জীবনে কত স্বপ্ন, কত আশা, কত কিছু রয়েছে, বাট সব কিছুর মাঝখানে ওর জীবনে একটা এমন ঘটনা ঘটে গেছে বা ঘটে চলেছে বলা যেতে পারে, যার জন্য জীবনটা কিন্তু পুরো যাকে বলে ছারখার হয়ে আছে। তো শুনুন ঘটনাটা, এবং আপনাদের যদি আপনারা কেউ কিছু বলতে পারেন, কোনো কমেন্ট করতে পারেন, কোনো টিপস দিতে পারেন, সেটা হয়তো ওর জন্য অনেক অনেক উপকার হবে। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে শুভ্র লিখে পাঠিয়েছে এবং ও রিকোয়েস্ট করেছে যে ম্যাডাম প্লিজ আপনি আমার এই ঘটনাটা আপনার চ্যানেলে বলবেন, এবং আমি হয়তো ঠিকমতো গুছিয়ে লিখতে পারলাম না, আপনি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা বলবেন। আর যেরকম আমি ইন্ট্রোডাকশানে আপনাদেরকে বললাম, ও অনেক কিছু করেও কোনো রকম কোনো সুফল পায়নি। তো ঘটনাটা কি সেটা বলতে গেলে আমাকে অনেকটা পিছিয়ে যেতে হবে। ওর ছোটোবেলা থেকে ঘটনাটা শুরু করেছে, আমিও সেখান থেকে আপনাদেরকে বলছি। তো শুভ্রর জন্ম হয় একটা মধ্যবিত্ত পরিবারে, যে পরিবারে মা, বাবা, জ্যাঠা, জেঠি, কাকা, কাকি সবাই মিলে একটা যৌথ পরিবার ছিল। সংসারে একটা অভাব ছিল ঠিকই, কিন্তু সবাই মিলে হাসি খুশিভাবে মিলেমিশে থাকতো। সেই জন্য সংসারে দুঃখ, কষ্ট, অভাব কোনোটাই কিন্তু সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। তো এইভাবে ছোটো থেকে আস্তে আস্তে ও বড়ো হয়ে উঠছে, বাড়িতে সবাই ওকে বেশ ভালোবাসতো। এবার যখন ওর 7 বছর বয়স, মানে ওর যতটুকু মনে আছে বা ওর পরবর্তী সময় যেটুকু ওর পরিবারের লোকেদের থেকে শুনেছে, সেটা হলো যে শুভ্রর বাবা এবং মায়ের মধ্যে কিন্তু বেশ একটা ভালো বন্ডিং ছিল। মানে অ্যাটলিস্ট সবাই সেটাই বুঝতো। দুজনে মানে গল্প করতো, কখনো ওকে নিয়ে হয়তো সিনেমা দেখতে গেল, কি একটু ঘোরাঘুরি করতে গেল, এগুলো কিন্তু সব কিছুই ছিল। এবং ওরও মনে পড়ে না যে ও কখনো শুনেছে যে ওর বাবা আর মায়ের মধ্যে খুব ঝগড়া বা অশান্তি হচ্ছে। কিন্তু ঘটনাটা যেটা ঘটে, যখন ওর 7 বছর বয়স, হঠাৎই একদিন ওর বাবার সাথে ওর মায়ের কিছু একটা বিষয় নিয়ে খুব কথা কাটাকাটি হয়, যেটা কিন্তু একদমই খুব একটা ওর বাবা মায়ের মধ্যে হতো না। তো কথা কাটাকাটি হয়, একটু ঝগড়াঝাটি হয়, যেটা সব পরিবারেই হয়েই থাকে। তো এরপরেই ওর মা ওর বাবার সাথে কথা বলা বন্ধ করে দেয়। ঘরে রয়েছে, কাজকর্ম করছে, সবই ঠিক আছে, কিন্তু ওর বাবার সাথে ওর মা কথা বলতো না। এবার অনেক সময় হয় রাগারাগি করে
কিছুক্ষণ মানুষ কথা না বলে থাকে, সেটাও হয়। তো এটা তো খুব বিশাল বড় কোনো ইস্যু নয়। সব বাড়িতে হয়, অনেক একটু রাগ করে হয়তো 1-2 ঘন্টা কথা বলে না, বা একদিন হয়তো কথা বলে না। কিন্তু যেটা হলো, ওর মায়ের সাথে ওর বাবার কথা বলা প্রায় 3-4 দিন বন্ধ ছিল। এবার ওর ওই বিষয়টা অতটা মনে নেই, মানে টুকরো টুকরো মনে আছে। তো ওর জ্যাঠা জেঠি, ওর কাকা কাকি, যেটা ওকে পরবর্তী সময় বলে যে তারা যেহেতু একই ফ্যামিলি, সবাই একান্নবর্তী পরিবার, তো কেউ ওর বাবাকে বোঝাতে থাকে যে কেন কথা বলছো না বউয়ের সাথে, কথা বলো, কি আছে। এরকম ঝগড়াঝাটি তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। আবার বাড়ির অন্যান্য বউরা, তারা ওর মাকে বোঝাতে থাকে যে কেন তুমি তোমার স্বামীর সাথে কথা বলছো না, তোমাদের এত ভালোবাসা, তোমরা একে অপরের প্রতি এত দায়িত্বশীল, তোমাদের মধ্যে এত ভালো বনিবনা, একটু ঝগড়া হয়েছে তা তুমি কথা বলছো না, এটা আর কেমন। তো বোঝায়, এবং বোঝানোর পরে ওর বাবা মায়ের মধ্যে কিন্তু সব কিছু আবার ঠিকঠাকও হয়ে যায়। কিন্তু ঠিক এই ঘটনার 5-6 মাস পরে হঠাৎ করেই ওর মা বাড়ি ছেড়ে চলে যান। মানে ওর মা বলে যে সে তার কোনো বান্ধবীর বাড়ি যাচ্ছে, এই বলে ওর মা বাড়ি থেকে বেরোয়। তারপরে আর ওর মা কোনো দিন বাড়িতে আসেনি। এবার ওর মা যখন বাড়িতে আসেন না, রাত হয়ে গেলেও, যেটা একেবারেই মানে এরকম কিন্তু ওর মা কখনো করতো না। মানে যখনই যেত, কাছাকাছির মধ্যেই যেত, বলে যেত বাড়ি থেকে। কিন্তু বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু একদমই ওনার স্বভাবের সাথে যেত না। এবং ওই যে ওর বাবা মায়ের মধ্যে একটা কথা কাটাকাটি, একটা ঝগড়াঝাটি হয়েছিল, তারপরে যে 3 দিন কথাবার্তা বন্ধ ছিল, বাট তারপর থেকেই না ওর মা এবং বাবা দুজনের মধ্যেই একটা পরিবর্তন লক্ষ্য করা গেছিল। মানে দুজনে কথা বলছে একে অপরের সাথে, ছেলেকে নিয়ে হয়তো কোথাও বেরোচ্ছে, ঘুরছে, সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা ভাটা পড়ে গেছিল। সেই সম্পর্কের যে মধুরতা, সেই মধুরতায় যেন কোথাও একটা খামতি চলে এসেছিল। এবং এরপরেই ওর মায়ের এভাবে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়া, যেটা কিন্তু একদমই স্বাভাবিক ছিল না। যাই হোক, তো চারিদিকে খোঁজখবর করা শুরু হলো। ওর যে মামা বাড়ি, সেখানে খবর গেল, সেখানে খোঁজখবর করা শুরু হলো যে ওর মা ওখানে গেছেন কি না। কিন্তু খোঁজখবর করে জানা গেল যে সেখানে ওর মা যায়নি। তারপরে সম্ভাব্য যে সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার মানে একটা সম্ভাবনা থেকে যায়, তো সেসব আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজখবর করা হলো, কিন্তু কোথাও ওর মায়ের কোনো খোঁজ পাওয়া গেল না। ওর বাবা অনেক জায়গায় অনেক খোঁজখবর করে, চেষ্টা করে, এবং সবাই বাড়িতে খুব অবাক হয়ে যায় যে যে মানুষটা বাড়ি থেকে না বলে কোথাও যেত না, সে হঠাৎ করে বাড়ি থেকে মিথ্যে কথা বলে কোথায় যেতে পারে। প্রচুর খোঁজখবর করা হয়, পুলিশে খবর দেওয়া হয়, সেখানে একটা মিসিং ডায়েরি করা হয়, কিন্তু কোনোভাবেই ওর মা যে কোথায় চলে গেলেন, কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন, সেটা কিন্তু কিছুই খোঁজ পাওয়া গেল না। এদিকে দিনের পর দিন তার স্ত্রী বাড়িতে না আসায় ওর বাবা কিন্তু আস্তে আস্তে খুব ভেঙে পড়লেন, এবং নানান মানুষ নানান কথাবার্তা বলা শুরু করে, এবং সেগুলো কিন্তু ওর বাবাকে খুব বাজে রকমভাবে এফেক্ট করতে থাকে। ওর বাবা মানে বাড়িতে কারোর সাথে কথা বলতো না। শুভ্রকে নিয়ে আগে যেরকম একটা সুন্দর সময় কাটাতো ওর বাবা মা দুজনে মিলে, মানে ওর প্রতি ওর বাবা খুব উদাসীন হয়ে পড়ে। ওর দেখাশুনো করাটা মেইনলি কিন্তু ওর জ্যাঠা জেঠি দায়িত্ব নেয়। এবং এই ঘটনার মানে ওর মা চলে যাওয়ার 1.5 বছর পরে ওর বাবা খুব অসুস্থ হন, এবং ওনাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার ওষুধ দেয়, কিন্তু ওর বাবা ওষুধটা খেতেন না ঠিক মতো। যথারীতি ওর বাবা কিন্তু মানে যাকে বলে মনের দুঃখে কষ্টে ঠিকমতো ওষুধ না খেয়ে উনি কিন্তু মারা যান। এবার যখন ওর বাবাও মারা গেল, তখন শুভ্র মোটামুটি মানে একটা এমন বয়স হয়েছে যেখানে ও বুঝতে পারে যে ওর নিজের বলতে আর কেউ রইল না। মানে ওর মাও চলে গেছে, ওর বাবাও মারা গেলেন। এবার এদিকে মানে মা চলে গেছে, এবার সে আদৌ বেঁচে আছে না কোথাও সে মারা গেছে সে খবরও নেই। আর ওর জ্যাঠা জেঠি যখন শুভ্রকে নিয়ে ওর মামা বাড়িতে গেল, তো ওখানে গিয়ে দেখছে যে ওর মামা মামি তারা কেউই শুভ্রর দায়িত্ব নিতে একদমই মানে রাজি নয়। তাদের বাড়িতে বলে যে ঠিক আছে, একটা এরকম ঘটনা ঘটেছে, তো ওই বাড়িতে ও বাবা মায়ের সাথে থাকতো, এখন ওর বাবাও মারা গেছে, তো তোমাদের বাড়িতে কটা দিন রাখো। তো শুভ্রর মামা মামি পরিষ্কার বলে দেয় যে না, তাদের পক্ষে ওকে মানে এমনি দিনে এলো, দিনে খাওয়া দাওয়া করে চলে গেল বিকেলে, সেটা ঠিক আছে, কিন্তু ওরা রাতে রাখতে পারবে না। তো বুঝতেই পারছেন যে ওরা নিজের মানে শুভ্রর দায়িত্বটাই সম্পূর্ণ এড়িয়ে যায়। এবার ওর মানে শুভ্রর মানে জ্যাঠা জেঠি যিনি আর কি,
তারা খুবই ভালো মানুষ ছিলেন। তো তারা ওর বাবার যা বিষয় সম্পত্তি টাকা পয়সা ছিল সেগুলো খতিয়ে দেখে বুঝতে পারে যে যা টাকা পয়সা ওর বাবার আছে তাতে অ্যাটলিস্ট শুভ্রর লেখাপড়াটা ঠিকঠাক মতো হয়ে যাবে। তো ওরাই দায়িত্ব নেয় এবং ওদের ঘরেই কিন্তু শুভ্র থাকা খাওয়া সব কিছুই করতো। এবার বুঝতেই পারছেন যে মানে নিজের সন্তানকে মানুষ যতটা আদরে যত্নে মানুষ করবে, অবশ্যই মানে অন্যকে সে যতই আপন হোক না কেন, মানে নিজের সন্তানই হয়, সেই জায়গাটা তো আর কেউ পায় না। তো বুঝতে পারতো যে ওর জ্যাঠা জেঠি ওকে হয়তো মানে আলাদা করে দেয়নি, কিন্তু তারা তাদের ছেলে মেয়েকে যতটা যত্ন আত্তি করে, যেভাবে খাওয়া দাওয়া করায়, যেভাবে তাদেরকে কেয়ার করে, ওকে কিন্তু সেই রকমভাবে করে না। বা ওকে যে খুব খারাপ ব্যবহার করে ওর সাথে সেটা নয়, কিন্তু মা বাবারা যেরকম নিজের সন্তানকে ভালোবাসে আগলে রাখে সেই বিষয়টা কোথাও যেন মিসিং। এবার এই সময় থেকেই শুভ্রর জীবনে একটা স্ট্রাগল শুরু হলো। এবার ওর যে কাকা কাকি ছিল সেই কাকা কাকির আবার ব্যবহার ওর প্রতি খুব একটা ভালো ছিল না। মানে জ্যাঠা জেঠির ব্যবহার ভালো ছিল, কিন্তু এদিকে মানে ওর যে কাকা কাকি তাদের ব্যবহারটা কিন্তু মোটেই ভালো ছিল না। যাই হোক, ছোটোবেলা থেকেই বুঝতে পারে যে এই পৃথিবীতে ওর নিজের বলতে আর কেউই নেই। যাই হোক, তো ছোটোবেলা থেকেই ওর মনে হয় যে না, জীবনে কিছু একটা করতে হবে। কিন্তু এই ছোট বয়সেই এতটা আঘাত ওকে কিন্তু প্রচণ্ড রকমভাবে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। ও যখন স্কুলে যেত দেখতো সকলের বাবা মায়েরা নয় মায়েরা দিতে আসছে, নয় বাবারা নিতে আসছে, কিন্তু ওর ক্ষেত্রে কেউই নেই। যখন প্যারেন্টসদের সাথে টিচাররা মিট করতো, মানে অনেক বলা কওয়ার পরে ওর জেঠি হয়তো যেত, কিন্তু ও বুঝতে পারতো যে জেঠি মনে মনে বিরক্ত হচ্ছে। একবারে বেশি দুবার কিছু চাইলে ওর জ্যাঠা বলতো যে এখন হবে না, তোমাকে পরের মাসে দেবো, তোমার বাবা এত টাকা রেখে যায়নি যে আমি তোমাকে এত কিছু দিতে পারবো। যাই হোক, ও ব্যাপারগুলো বুঝতে পারে আস্তে আস্তে, এবং বড় হতে হতে ওর মনে একটা বিষয় ভীষণ রকমভাবে দাগ কাটে যে যাই হোক আমি আর এই বাড়িতে থাকবো না বেশি দিন। কারণ ওই বাড়িতেও দেখতো যে ওর জ্যাঠা জেঠি তাদের ছেলে মেয়েকে নিয়ে আহ্লাদ করছে, ভালোবাসছে, যেটা খুব স্বাভাবিক। ওর কাকা কাকিও নিজেদের মতন নিজেদের পরিবার নিয়ে রয়েছে। ও যেন সবার কাছেই মানে একটা এক্সট্রা পার্সন, একটা গলগ্রহ এইরকম টাইপের। কিন্তু ও বারবার মেনশন করেছে যে আমার জ্যাঠা জেঠি কিন্তু আমাকে কখনো না খাইয়ে রাখেনি, পুজোর সময় আমাকে জামা কাপড় দেয়নি তাও নয়, আমাকে লেখাপড়ার জিনিস কখনো কিনে দিতে চায়নি সেটাও নয়, এবং আমাকে অনেক ছোটোবেলাতেই বলে দিয়েছিল যে আমার বাবা এত টাকা রেখে গেছে এবং আমি এই টাকার মধ্যেই ভবিষ্যতে পড়াশুনো যা করার আমাকে করতে হবে। এবং ওর যে বাড়ির যে ভাগ, ওর বাবাও তো ওই বাড়ির অংশ পেতেন, তো সেটাও কিন্তু ওর নামেই ছিল। এরকম নয় যে ওর জ্যাঠা জেঠি বা ওর কাকা কাকি সেই ভাগটা কেড়ে নিয়েছে। কিন্তু ওই বাড়িতে থাকলেও ও পরিষ্কার বুঝতে পারতো যে এই মানুষগুলো নিজের হলেও তারা কিন্তু তাদের পরিবারকেই সব থেকে আগে ভালোবাসে, ওকে নয়। এবার ও কী করতো, ছোটোবেলা থেকেই ওর রান্না বলুন বা এই কিচেন রান্না ওরিয়েন্টেড যে জিনিসগুলো, এগুলোর প্রতি কিন্তু ওর একটা বিশেষ ন্যাক ছিল। তো সেই জন্য ও মনে মনে ঠিক করে নেয় যে ও হোটেল ম্যানেজমেন্ট পড়বে। এবার হোটেল ম্যানেজমেন্ট পড়ার যখন মানে এইচএসের পরে যখন ও সুযোগটা পায়, সেখানে ওরই বাবার যে টাকা জমানো ছিল সেই টাকা দিয়ে ও একটা বেশ নামকরা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হয়, এবং সেখানে ও খুব ভালো করে পড়াশুনো করে, যেগুলো শেখানো হয় সেগুলো ভালো করে শেখে। এবার যেটা হয় যে ম্যানেজমেন্ট কোর্স পাশ করার পরে সকলেই চায় যে একটা বেশ ভালো চাকরি হলে ভালো হয়। তো যে বছর ও পাস আউট হয় সে বছর কিন্তু চাকরির বাজার খুব একটা ভালো ছিল না। তো সেই কারণে যেটা সমস্যা হয় যে অন্যান্য সময় যেমন পড়ার সাথে সাথেই একটা চাকরি চলে আসে, ওর ক্ষেত্রে কিন্তু সেরকম হলো না। আর ও যেটা মেনশন করেছে ইমেলে যে ম্যাডাম আমি তো জানতামই যে আমার ভাগ্য খুব একটা ভালো নয়, আমাকে একটা চাকরি পেতে গেলে অনেক কষ্ট করতে হবে। তো আমি ওই জন্য না খুব একটা অবাক হইনি বা আমার খুব খারাপ লাগেনি যে আমি ক্যাম্পাসিংয়ে আমার চাকরি হলো না। এটা ভেবে আমার খুব একটা খারাপ লাগেনি, কারণ আমি ধরেই নিয়েছিলাম যে আমার ভাগ্য তো ভালো না, তো আমাকে এই একটা চাকরি খোঁজার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে, এটাই স্বাভাবিক। তো ও কলকাতারই বেশ একটি নামি একটি হোটেলে ট্রেনি হিসেবে কাজ পায়। ও নিজের চেষ্টায় কাজটা জোগাড় করে, যেখানে ওর স্যালারি ছিল মানে একদম নামমাত্র। কলকাতায় যদি ওকে আলাদা করে থাকতে হয়, খেতে হয়, তাহলে ওর হাতে বিশেষ কিছু টাকা থাকবে না। এবং ওর বন্ধুবান্ধব বলুন বা ওর আশেপাশে যারা ছিল সবাই ওকে বলে যে
এইটুকু টাকার জন্য তুই কলকাতায় যাবি? কারণ ওর বাড়ি থেকে কলকাতা বেশ কিছুটা দূরে, ওর আর কি বাড়ি যেখানে, সেখান থেকে কলকাতা বেশ কিছুটা দূরে, এবং ওকে যদি ডেইলি প্যাসেঞ্জারি করতে হয় তাহলে মোটামুটি ও 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে লাগবে। আর কলকাতার যে নামি হোটেলেও চাকরিটা পেয়েছিল ট্রেনি হিসেবে, সেখানে কিন্তু বিভিন্ন শিফটে কাজ করার ব্যাপার আছে, মানে নাইট শিফটেও কাজ হতে পারে। তো ও ভাবলো যে এমনিতেও ওর বাড়িতে থাকতে খুব একটা ভালো লাগতো না, তো ও চিন্তা করে যে কোনোভাবে যদি এখানে খুব কম পয়সায় ও একটা থাকার ব্যবস্থা করতে পারে তাহলে ওকে বাড়িতেও থাকতে হবে না, এবং এই হোটেলে কাজ করার ক্ষেত্রে ওকে 2 ঘন্টা অর্থাৎ দিনে 4 ঘন্টা জার্নিটাও করতে হবে না। যাই হোক, ও ওই হোটেলে ট্রেনি হিসেবে কাজে যোগ দেয় এবং কাজ করা শুরুও করে। এবং প্রথমে ও যখন ঘরের ব্যবস্থা করতে পারেনি, ওকে কিন্তু দিনে এই 4 ঘন্টা জার্নি করে বাড়ি থেকে এই হোটেলেও কাজ করতে আসতো। আবার কাজ হলে, ডিউটি শেষ হলে ও আবার হোটেল থেকে বাড়ি চলে যেত। এবং এই এতটা জার্নি করার জন্য ওর কিন্তু বেশ কষ্টও হচ্ছিল। আশেপাশে ও বাড়ি দেখা শুরু করে, কিন্তু কলকাতা শহরে বুঝতেই পারছেন একটা ভালো লোকেশানে বাড়ি পেতে গেলে কতটা টাকা লাগে সেটা তো আপনারা সকলেই জানেন। তো ও যখন ওর সমস্যার কথা একদিন ও কাজ করতে করতে ওর বাকি কালিগদেরকে বলছিল, তো ওই হোটেলেই কাজ করে 2 জন আর কি শেফ, তারা আবার মানে ওই হোটেলের সংলগ্নই একটি 1 BHK ফ্ল্যাট নিয়ে 2 জনে শেয়ার করে ভাড়া থাকে। তো তারা ওর থেকে অনেকটাই সিনিয়র। তো তারা শুভ্রকে বলে যে যদি তুই একটু কষ্ট করে থাকতে পারিস তাহলে তোরা আমরা যে ফ্ল্যাটটায় থাকি সেই ফ্ল্যাটে কিন্তু তুই চাইলে থাকতে পারিস, কিন্তু যেহেতু 1 BHK ফ্ল্যাট, তো সেই ক্ষেত্রে কিন্তু তোকে বাইরের যে ঘরটা, বসার যে ঘরটা, হল ঘর, তোকে সেখানে থাকতে হবে। আর ওই ফ্ল্যাটটায় বাথরুম একটাই, তো বাথরুমটা ইউজ করার ক্ষেত্রেও কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে। এবার ও তো মানে ট্রেনি হিসেবে যোগ দিয়েছে, তো বুঝতেই পারছেন ওর স্যালারি খুবই কম ছিল। তো ভাবে যে এর থেকে ভালো অপরচুনিটিও আর কখনোই পাবে না। আর ওই যে বললাম ছোটোবেলা থেকেই যেহেতু মা বাবা কেউই নেই, তো ও কিন্তু বাড়িতে একদমই ভালোবাসতো না সময় কাটাতে। আর ও মনে মনে চেয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা চাকরি বাকরি পেয়ে বাড়ি আগে আমি ছেড়ে দেব। এবং ওকে ওরা যে টাকার কথাটা বলে সেই টাকাটা মানে একদম যৎসামান্য টাকাই ছিল। ওর থেকে কম টাকায় ওর পক্ষে বাড়ি পাওয়া কখনোই সম্ভবপর হতো না। তো এই সুযোগটা যখন ওকে ওর 2 জন সিনিয়র দেয়, ও কিন্তু সঙ্গে সঙ্গে লুফে নেয়। ও বলে যে তোমরা আমাকে যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো। এবং সকালবেলা, এবং এখানে যেটা হয় যে সবার কিন্তু একই টাইমে ডিউটি পড়ে না, বেশিরভাগ ক্ষেত্রেই শিফটিং ডিউটি থাকে। তো ওকে বলে যে ঠিক আছে তাহলে তুই আমাদের সাথে থাক। এবং আরও যেটা প্লাস পয়েন্ট ছিল, যেটা ও লিখেছে, ও যে হোটেলে আর কি কাজ করতো আর ওই 2 জন ওর যে কালিগ তারা যেখানে আর কি থাকতো মানে তার মধ্যে হাঁটা ডিস্টেন্স হয়েছে 5 মিনিট, মানে ওই 5 মিনিটের ডিস্টেন্সেও থাকতো। তো সেক্ষেত্রে ওর গাড়ি ভাড়া কিছুই লাগবে না। তো ও দেখলো ওই যে ভাড়ার টাকাটা ওকে দিতে হবে সেই টাকাটা দিলে ওর কিন্তু মানে বেশ লাভই হবে, কারণ যাতায়াতে কোনো পয়সাটা পুরো বেঁচে যাবে, যাতায়াত করতে হবে না, হেঁটেই চলে আসতে পারবে। তো ও কী করলো, সঙ্গে সঙ্গে এই কথা যেই হলো ওর জিনিসপত্র নিয়ে এসে ওই যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে ও শিফট করে গেল। এবার ও দেখলো যে একটা বেডরুম, তো সেই বেডরুমে বললো না না আমার বেডরুম দরকার নেই, আমি এই বাইরের ঘরটাতেই শোবো। এবং 1 BHK বুঝতেই পারছেন ছোট, আর বেশ নামি একটা জায়গায় ও এই বাড়িটা পেয়ে যায়। তো যে পজিশনটা যেরকম ছিল সেটা আমি একটুখানি আপনাদেরকে বলে দিই। আমি হোটেলটার নাম নেব না, কিন্তু হোটেলটা বেশ নামকরা একটি হোটেল, যেখানে খাবার খেতে গেলে বেশ টাকা খরচা হয়, বেশ একটা এক্সপেন্সিভ জায়গা। সেখানে মানে থাকারও ব্যবস্থা আছে, মানে হোটেলের আন্ডারে রেস্তোরাঁ আর কি, বুঝতে পেরেছেন। আর সামনে দিয়েই একটা উড়ালপুল চলে গেছে, এবং ওই উড়ালপুলের মানে থেকে নেমেই হচ্ছে ওই হোটেলটা। আর ফ্ল্যাটটা ছিল ওখান থেকে একদম মানে 5 মিনিটের হাঁটা পথ, একদম টপ ফ্লোরের আগের ফ্লোরে একটা ছোট্ট 1 BHK ফ্ল্যাট। যাই হোক, এবার ও তো বেশ খুশি। এবার ওর মানে যেটা প্রবলেম হচ্ছিল যে নাইট শিফটের ক্ষেত্রে ওর সমস্যাটা সব থেকে বেশি হতো। ওকে মোটামুটি মানে বিকেলের আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো, আবার একদম ভোরবেলা ওর ডিউটি শেষ হতো।
তখন ওর প্রচণ্ড ঘুম পেত, কিন্তু ঘুমানোর উপায় নেই, আবার ওকে মানে জার্নি করে বাড়ি আসতে হতো। তো এবার ও ভাবলো যে ঠিক আছে, এবার আর কোনো সমস্যা নেই, এবার আমি একদম নিশ্চিন্তে এখানে সুন্দর করে থাকবো এবং কাজকর্ম করব। এবং ওর মানে ও যেহেতু ট্রেনি ছিল, ওর কিন্তু 1 বছর পরে ওর আর কি ট্রেনিং শেষ হবে, এবং তারপরে যখন ও অ্যাকচুয়াল কাজে ঢুকবে, মানে ট্রেনি অবস্থাতে ওকে কাজ করতে হতো, কিন্তু যতক্ষণ ও ট্রেনি থাকবে ততক্ষণ তো স্যালারি বাড়বে না। তো 1 বছর পরে ওর স্যালারি বাড়ার কথা। তো মনে মনেও এটাও ঠিক করে নেয় যে এখানে যদি খুব অসুবিধে হয় তাহলে 1 বছর পরে যখন ওর উন্নতি হবে, কাজের ক্ষেত্রে স্যালারি বাড়বে, তখন ও অন্য কোথাও ঘর নিয়ে চলে যাবে। এবং ও লিখেছে যে ম্যাডাম, এটা আমার মেনশন করতেই হবে, সেটা হচ্ছে আমি যে 2 জন কলিগের সাথে থাকতাম, তারা আমার থেকে বয়সে বড় ছিল, আমার দাদার মতো, তারা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে, কারণ আমি সেরকম কিছুই নিয়ে আসিনি। ওরা আমাকে শোয়ার জিনিসপত্র থেকে শুরু করে কম্বল অনেক কিছু আমাকে ওরা দিয়ে হেল্প করেছে, এবং আমি বেশ ভালোভাবেই ওখানে থেকে কাজকর্ম করা শুরু করি, এবং জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল। ওদের মানে যেখানে আর কি ও থাকতো তারই পাশে, মানে তার পাশের পাড়া বলা যেতে পারে, সেখানে একটি মেয়েকে ওর বহুদিন থেকেই বেশ ভালো লাগতো। মানে মেয়েটিকেও দেখতো, একটা হয় না অল্প বয়সী একটি ছেলে তার একটি মেয়েকে ভালো লাগে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। আর যেহেতু ছোটোবেলা থেকেও সেভাবে ভালোবাসাটা পায়নি, এবং সব থেকে বেশি ও ভালোবাসারই কাঙাল ছিল। তো যাই হোক, যখন ও রোজগার করা শুরু করে, একদিন ও মেয়েটিকে তার এক বান্ধবী মারফত একটি চিঠি লেখে, ওর ফোন নাম্বার নেয় এবং মেয়েটিকে ওর মনের ফিলিংসটা জানায়। তো মেয়েটিও কিন্তু ওকে বলে যে আমার তোমাকে খুব ভালো লাগে, এবং ওদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ওরা মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতো, একটু আধটু এদিক ওদিক ঘুরতে যেত, বেশ ভালো একটা কিন্তু জীবনের একটা সময়ও কাটানো শুরু করে। এদিকে মানে ও বাড়ি থেকে বেরিয়ে কাজকর্ম করছে, নতুন করে কাজ শিখছে, কী করে মানে বড় বড় হোটেলে রেস্তোরাঁয় কীভাবে খাবার হয়, কীভাবে সব কিছু প্রসেস হয়, কীভাবে সেগুলোকে সাজাতে হয়, কীভাবে সেগুলোকে প্রিপেয়ার করতে হয়, সব কিছু নতুন করে শিখছে। প্রচুর অপরচুনিটির কথা জানতে পারছে যে ভালোভাবে কাজ করলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ পাওয়া যায়। এদিকে মেয়েটি ওকে খুব ভালোবাসে। তো দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো ওরা আস্তে আস্তে ঠিক করে যে 2-3 বছর পরে ওরা একে অপরকে বিয়ে করে নেবে, এবং মেয়েটি খুবই নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে। তো সে বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য 3 বছর ওয়েট করব, কিন্তু বুঝতেই পারছো আমরা তো খুব গরিব, আমাদের বাড়িতে মেয়েদেরকে খুব বেশি দিন, খুব বেশি বয়স অবধি বসিয়ে রাখে না। তো ও বলে যে না না, সেরকম কোনো ব্যাপার না, আসলে বুঝতেই তো পারছো আমি তো সবে কাজকর্ম শুরু করেছি, তোমাকে নিয়ে বিয়ে করে এখানে আসতে গেলে আমার একটা খরচা আছে, আমাকে নতুন করে সংসার গুছোতে হবে, তো তার জন্য আমাকে তো টাকা জোগাড় করতে হবে। কারণ ওর বাবা যেটুকু যা টাকা পয়সা জমিয়েছিল সেটা ওর পড়াশুনোর ক্ষেত্রে অনেকটা খরচা হয়ে গেছে, আর ব্যাংকে ওর বাবার জমানো খুব বেশি আর টাকা পয়সা কিছুই ছিল না। তো সেটাও একটা ব্যাপার। তো বলল যে দেখো, আমাকে একদম শূন্য থেকে যাকে বলে শুরু করতে হবে, তো তুমি আমাকে 3টে বছর সময় দাও, আমি 3টে বছরের মধ্যে সব কিছু ঠিক করে নেব। যাই হোক, তো এভাবে চলছে। তো জীবনে যখন সব কিছু মানুষের ঠিকঠাক চলে, মানে ও জীবনে এত দুঃখ দেখেছে, এত কষ্ট দেখেছে, তারপরে ও একটু হয়তো ভালো থাকছিল, এমন সময় কিন্তু ওর জীবনে এমন একটা ঘটনা ঘটা শুরু হলো, মানে সূত্রপাত হলো যাকে বলে, সেখান থেকে কিন্তু ওর জীবনটা আস্তে আস্তে অনেকটা মোড় ঘুরে গেল। তো কি হলো, ওই যে আমি বলেছিলাম যে ওই হোটেলটার সামনে দিয়ে একটা বড় মানে একটা উড়াল পুল মতো গেছে, ঠিক আছে। তো এবার ও কি করতো, কখনো কখনো যদি ও হয়তো মেয়েটির সাথে দেখা করতে গেছে, তো ও কী করতো, ওই উড়াল পুলের ওইখানটায় ও বাস থেকে নামতো, নেমে ওই জায়গাটা হেঁটে এসে নিচ দিয়ে নেমে ও হোটেলে ঢুকে যেত, একবারে ডিউটিতে ঢুকে যেত, এরকম 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 কখনো কখনো হতো। আর যদি কখনো মেয়েটি এদিকে আসতো, ও কী করতো, হয়তো মেয়েটা সকাল সকাল এলো, ওরা হয়তো কোথাও একটু ঘুরতে গেল, খাওয়া দাওয়া করলো, তারপরে ও মানে মোটামুটি বিকেলের মধ্যে আর কি ও মেয়েটাকে বাসে তুলে দিত, দিয়ে ওকে স্টেশনে ছেড়ে দিয়ে ও ব্যাক করে চলে আসতো। এবার এইরকমই একদিন ও সেদিন মেয়েটির সাথে দেখা করতে গেছিল। তো প্ল্যানটা এরকম ছিল যে ও মেয়েটির সাথে দেখা করে যখন ফিরবে, ওই উড়ালপুলের কাছে নামবে, নেমে ওখান থেকে হেঁটে হেঁটে একবারে ও ডিউটিতে ঢুকে যাবে। ও একদম ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়েছে।
তো প্ল্যান মাফিক সেরকমই হয়েছে যে ও মেয়েটির সাথে দেখা করে বাস থেকে নেমেছে উড়ালপুলের ওখানে, এবং তখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে, মানে ওর ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে আর কি। এবার ও ভাবছে যে আমার তো এখনও ডিউটি দেরি আছে, তো তাহলে আমি বরং এখন রুমে চলে যাই, তারপরে আমি আবার আসবো। তো ভাবলো যে গরমকাল, ভাবলো যে রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আমি একবারে ডিউটিতে ঢুকবো। এইবারে ও তো রুমে যায় শুভ্র, এবার ওখানে গিয়ে ও স্নান টান করে একটুখানি শুয়েছে, যে 1 ঘন্টা পরে ওর শিফট ছিল 11টা থেকে, আর যেহেতু একদম পাশেই থাকতো তো ভাবলো যে 11:45 বেরোলেই হবে। এবার সারাদিন মোটামুটি এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, তো টায়ার্ড হয়ে গিয়ে ও কী করেছে, ঘুমিয়ে পড়েছে, যেটা ও সচরাচর ওই টাইমেও ঘুমোয় না, কিন্তু ক্লান্তি ছিল, গরমকাল, স্নান করেছে, রিল্যাক্সড হয়ে ও ঘুমিয়ে পড়েছে। এবার ওর 11টা থেকে শিফট শুরু, ওর ঘুম ভাঙে 11:30টায়। বুঝতেই পারছেন ও অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছে। এবার ও যেহেতু ওখানে ট্রেনই, ফলে ওর মানে ও অলওয়েজ যেটা করে 5 মিনিট আগেই পৌঁছে যায়, সেখানে ও আধা ঘন্টা লেট। এবং ও দেখে যে ওর ফোনে অলরেডি 2টো মিস কলও হয়ে রয়েছে। এবার ও ভাবলো যে এটা তো খুব বাজে ব্যাপার হলো। এবার ও যেটা লিখেছে যে ওদের না মানে কার কখন কোন শিফটে ডিউটি থাকবে এবং তাকে কোন কাজটা করতে হবে সেটার আলাদা করে একটা চার্টই থাকে। এবার ওর যার সাথে কাজ করার কথা, তো ও দেখছে যে সে ওকে কল করেছে, এবার কি করবে, ও তখন সঙ্গে সঙ্গে জাস্ট রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবার ওই যে উড়ালপুলের যে জায়গাটা রয়েছে, মানে বুঝতেই পারছেন তখন ধরুন ওর বেরোতে বেরোতে আরও 5-7 মিনিট লেগেছে, 11:35-40 হয়ে গেছে। এবার রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। এবার ওকে রাস্তাটা ক্রস করে মানে একদম হোটেলের কাছাকাছিও চলে এসেছে, ওই যে বললাম খুবই কাছে ওর রুমটা থেকে। এবার যখন ও ক্রস করছে তখন ও যেটা চোখে দেখে, প্রথমে আমি সেটা বলি, ও এটা এভাবেই লিখেছে। ও দেখে যে যখন ও ক্রস করছে একটা বাইক আসছে, খুব জোরে একজন বাইক চালিয়ে একটা বাইক আসছে। এবার ও ভাবে যে ঠিক আছে বাইকটা আস্তে আস্তে আমি রাস্তাটা ক্রস করে যাব। এবার ও ক্রস করছে আর হঠাৎ করে একটা মানে বাইকটা একদম ওর কাছাকাছি চলে এসেছে, এবং ওর সেই সময় একটা ফিল হলো যেন একটা তীব্র গতির হাওয়া ওকে যেন একদম ধাক্কা মেরে রাস্তার এক সাইডে ফেলে চলে গেল। এবং জিনিসটা না মানে ও লিখেছে যে খুব অল্প সময়ের মধ্যে হয়, মানে ও যখন রাস্তাটা পেরোনো শুরু করে প্রায় হালকা করে দৌড়েই ও পের হয়, ও কিন্তু দেখে যে বাইকটা তখন অনেকটা দূরে রয়েছে, ও সেটাকে কিন্তু বাইকই মনে হয়েছে। বাট ও যে মুহূর্তে রাস্তাটা ক্রস করলো সেই মুহূর্তেই কিন্তু একটা ওই বাইকটাই আর কি সজোরে ওর সামনে চলে আসে, একদম ওর সামনাসামনি চলে আসে। এবং অবশ্যই ওর সাথে বাইকটার যে ধাক্কা লেগেছে, ও যে ইনজিওর হয়েছে সেরকম ব্যাপার নয়, কিন্তু একটা তীব্র গতির হাওয়া, মানে একটা তীব্র গতির হাওয়া মনে হলো যেন ওর শরীরটাকে ধাক্কা মারল, এবং ধাক্কা মারার সাথে সাথে ও সাইডে পড়ে গেল। এবার এই জিনিসটাকে ও যেটা তুলনা করে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে যে একবার ছোটোবেলায় ও কী করেছিল, মানে ট্রেন লাইনের পাশে দাঁড়িয়েছিল, সেটা সেফ ডিস্টেন্সেই, মানে ওইখানটা লাইনে দাঁড়ালে যদি ট্রেন আসেও ওর গায়ে কখনোই ট্রেনের ধাক্কা লাগা সম্ভব নয়, সেই সেফ ডিস্টেন্সটাও ছিল। কিন্তু ওই যে একটা ট্রেন ঢোকে যখন, তখন যে একটা প্রচণ্ড হাওয়া দেয়, সেই হাওয়াটার ওর আন্দাজ ছিল, এবং ও তখন ছোট ছিল, ও তখন পিছিয়ে এসছিল, তো ও সেই হাওয়াটার সাথে মানে এই জিনিসটার একটা সিমিলারিটি পায়। এবং যখন ওরকম করে মানে হাওয়ার ধাক্কায় পড়ে গেল, স্বাভাবিকভাবে খুব হতচকিত হয়ে গেছে, এবং কোনো রকমে ও উঠে না দেখছে যে আরে আমার হাত পাটা ঠিক আছে তো, এবং ও মানে বুঝতে পারলো না যে অ্যাকচুয়ালি কী হলো, ওর সাথে কি বাইকটার ধাক্কা লাগলো নাকি মানে কিছু ছুড়লো ওকে। তো দেখছে আশেপাশে কিছু পড়ে নেই, এবং মানে ওই উড়ালপুলের রাস্তাটা তো সোজা চলে গেছে। এবার ও দেখছে যে ওই রাস্তায় অ্যাকচুয়ালি কোনো বাইক নেই, এবং একটা বড় গাড়ি শুধু হুশ করে বেরিয়ে গেছে। এবার ও ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, তাহলে কি আমার কি গাড়ির সাথে ধাক্কা লাগলো, মানে ও নিজেই প্রচণ্ড কনফিউজড হয়ে গেছে।
আর হঠাৎ করে পড়ে গেছে, একটু তো লেগেছে গা হাত পায়ে। তো ওইখানে ও ভাবছে যে গাড়ির সাথে যদি ওর ধাক্কা লাগতো তাহলে ওর রীতিমতো একটা সিরিয়াস ইনজুরি হতো। ওর কিন্তু সেরকম কিছু লাগেনি, ওই হঠাৎ করে পড়ে যাওয়ার জন্য সামান্য একটুখানি ওর লেগেছে, দ্যাটস ইট, আর কিন্তু কিছুই হয়নি ওর। এবার ও না মানে ব্যাপারটা কিছু বুঝতেই পারলো না, রীতিমতো ওর মাথা ঘুরছে, হঠাৎ করে একটা এরকম ঘটনা ঘটেছে। যাই হোক, তো তারপরে ও আবার ঢুকে যায়, ওর হোটেলে ঢুকে যায়, এবং হোটেলে ঢুকে ও নিজের কাজকর্ম করা শুরু করে। অবভিয়াসলি ও লেট এসেছে, তার জন্য ও মানে বলে যে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য আমি একটু লেটে এসেছি। তো ওকে আর কেউ কিছু বলে না, ও কাজ শুরু করে দেয়। এবার অন্যান্য দিন ও যেটা লিখেছে যে অন্যান্য দিন কাজ করার সময় যে ওর একটা স্ফূর্তি থাকে, নতুন কাজ কিছু শিখছি, একটা কাজ করার যে একটা উৎসাহ সেটা থাকে, কিন্তু সামহাও সেদিন না ওর একদম মানে শরীরটা দিচ্ছে না। এবার ও ভাবলো যে ঠিক আছে, হতে পারে এরকম একটা ঘটনা ঘটেছে আর হট করে পড়ে গেছে, তো সেটার একটা এফেক্ট তো থাকে। তো ওর পিঠে কোমরে হালকা হালকা ব্যথা করছে, মানে জ্বর হলে শরীরটা যেরকম আর কি লাগে, কিছু ভালো লাগে না, ম্যাচ ম্যাচ করে, সেরকম একটা ওর ফিলিংস হচ্ছে। এবার যাই হোক, ডিউটিতে এসেছে, কাজ তো করতেই হবে। তো ও পুরো ওর যা যা ডিউটি ছিল ওর সেই দিন বেকারি ইউনিটে কাজ ছিল, তো সেখানে ও কাজকর্ম সমস্ত কিছু যা যা ওর করার ছিল সেগুলো করে, যা যা শেখার ছিল সেগুলো শেখে, এবং কোনো রকমে মানে ও আর পারছে না, যাই হোক কোনো রকমে ওর ডিউটি আওয়ারটা শেষ করে ও বাড়িতে আসে। এবার রোজ সেই সময়টা ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো। এবার এসে ওর গার্লফ্রেন্ডকে বলছে, দেখো আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না, তো আমি একটু স্নান করে ঘুমোবো। তোর গার্লফ্রেন্ড বলেছে ঠিক আছে তুমি তাহলে ঘুমো। এবার ও স্নান টান করে, ওর আরও যে দুজন রুমমেট ছিল তারা ওকে মানে তারা আর কি সবাই মিলেমিশে আর কি রান্নাটা করে ঘরে, আর কি যেটুকু যে যখন খায় সে মিলেমিশে করে। এবার ও কিছু খায়, ও নিয়ে জাস্ট শুয়ে পড়েছে। এবার আবার পরের দিন ওর নাইট শিফটে কাজ। এবার ও সারাটা দিন শুয়েছিল, শরীরটা মানে এতটাই খারাপ লাগছে, উঠতে পারছে না। এবার যাই হোক, এবার ও বুঝতেও পারছে না যে ওর জ্বর এসছে না কি হয়েছে, কিছু বুঝতে পারছে না, মানে পার্টিকুলার যে কোনো সমস্যা হচ্ছে যে পিঠে ব্যথা করছে কি কোমরে ব্যথা করছে সেরকম নয়, শরীরটাই ভালো লাগছে না। এবার ওর রুমমেট যে একজন সিনিয়র ছিল তাকে একবার বলেওছে আমার ভালো লাগছে, তো তখন বলছে যে ঠিক আছে তাহলে তুমি আজকে ছুটি নিয়ে নাও। তো ভাবছে যে কী বা করবো, আর এখন একটা সবে কাজে ঢুকেছি, এখনই যদি আমি ছুটি নিই ব্যাপারটা ভালো নাও দেখাতে পারে, তো ও ছুটি দেয় না, ও ডিউটিতে যায়। বাট সেদিনের পর থেকে ও খুব সাবধান হয়ে যায়। যাই হোক, সেদিনও তাই ডিউটিতে যাওয়ার পরে ওর শরীরটা ভীষণ খারাপ লাগে, কোনো রকমে ও কাজটা ডিউটি আওয়ারটা কমপ্লিট করে আবার রুমে চলে আসে। ইন দ্য মিন টাইম যেটা হলো যে ওই যে বললাম যে ওর যে গার্লফ্রেন্ড ছিল শুভ্র, তো সেটা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে, এবং যা হয় আর কি এরকম একটা বাড়িতে, মানে মেয়েদেরকে পড়াশুনো আবার করাবো, পয়সা খরচা হবে, তাহলে চলো বিয়ে দিয়ে দিই। তো সেই সময় ওই মেয়েটার বাড়ি থেকে একটা বিয়ের জন্য চাপ দিতে থাকে মেয়েটাকে। তো মেয়েটা বলে যে আমার বাড়ি থেকে এরকম বারবার বিয়ের জন্য বলছে। এবার শুভ্রর ব্যাপারটাও বুঝতে পারছেন আপনারা যে ও সবে কাজ শুরু করেছে, ওর তো মানে সেভিংস বলতে তো সেরকম কিছু নেই। তো বলছে যে দেখো তুমি যেভাবেই হোক এই বিয়েটাকে আটকাও, আমি তোমার থেকে 3 বছর সময় চেয়েছি, তুমি আমাকে অ্যাটলিস্ট 2 বছর সময় দাও, কারণ আমি এখানে যা মাইনে পাই তাতে আমি তোমাকে এখানে একা এনে আমি মানে বাড়ি ভাড়া নিয়ে যদি থাকি, মানে শুধু ভাড়াটাই হয়তো হবে, খাওয়ার জন্য হাতে সেরকম কোনো টাকা পয়সা বাঁচবে না। তো তুমি যেভাবেই হোক তুমি বলো যে আমি পড়াশুনো করতে চাই, তুমি বলো যে তোমাকে যাতে কলেজটা ভালো করে পড়াশুনো করতে দেয়। তো মেয়েটা বলে যে সেটা আমিও চাই, কিন্তু বুঝতেই পারছো আমাদের মতো পরিবারে মানে মেয়েদেরকে এভাবে বসিয়ে রাখে না। যাই হোক, তো দুজনেই দুজনকে খুব ভালোবাসতো, তো সেই জন্য ওরও খুব মন খারাপ থাকতো। এবার এদিকে যেটা ঘটনাটা ঘটলো, ওর শরীর না মানে কোনোভাবেই ভালো থাকতো না, কখনোই ভালো থাকতো না, মানে 2 দিন ভালো তো 3 দিন খুব খারাপ। আর একটা যেটা জিনিস ওর সাথে হওয়া শুরু হলো সেটা হচ্ছে যে ওর না রাতের বেলাটা মানে প্রতি সপ্তাহে তার ওর নাইট শিফট থাকতো না, নাইট শিফট ডে শিফট নাইট শিফট ডে শিফট এরকম করে শিফট চেঞ্জ হতো। ইভেন কখনো কখনো ওর মানে 2টো থেকে 10টা 11টা এরকম শিফটেও কাজ চলতো, দুপুর 2টো থেকে রাত্রি 11টা এরকম শিফটেও ওর কাজ করতো। তো রাতের বেলা যখনই ও মানে যেদিন ও কাজ থাকতো না, ও ঘুমোতো রুমে, ওর না মনে হতো যেন কিছুক্ষণও ঠিকঠাক ঘুমোতো, তার কিছুক্ষণ পরই ওর মনে হতো একটা খুব প্রবল অস্বস্তি ওর শরীরে হচ্ছে, এবং
কেন জানি না ওর এটা ফিল হওয়া শুরু হয় কেউ যেন ওর নাক মুখটা মাঝে মধ্যেই চেপে ধরে। এটা যখন ও ফিল করা শুরু করে, মানে বুঝতেই পারছেন একটা মানুষ ঘুমোচ্ছে, সে যদি একটা এরকম ফিল করে তার তো সেটা খুব একটা ভালো লাগবে না, তার কষ্টই হবে। তো ওর এভাবে মাঝে মধ্যেই ঘুমটা ভেঙে যেত, এবং ও কিন্তু খুব ভালো করেই দেখতো যে ও ওখানটা একা শুয়ে আছে, বাকি রুমমেটরা তারা যদি ঘরে থাকতো, তাদের যদি ডিউটি না থাকতো, তখন কিন্তু ওর প্রতি রাতে খুব কষ্ট হতো। এবং এই কষ্টটা ওর এতটাই অতিরিক্ত হতো যে ওর মনে হতো এক একটা সময় যে ওর মানে দম বন্ধ হয়ে আসছে, ওর শ্বাস নিতে পর্যন্ত ঠিক করে পারছে না। এই জিনিসটা ওর দিনের পর দিন হতে থাকে। তো ও এর মাঝখানে যখন বাড়ি যায়, তো বাড়িতে গিয়ে ওর মানে সেভাবে তো কারোর সাথে ওর অতটা কথা হতো না, তো ওই টুকটাক ও কেমন আছে না আছে সেটা ওর জেঠিমা তাও একটু জিজ্ঞেস করতো। তো ও একদিন ওর জেঠিমাকে বলে যে আমার না মাঝে মধ্যে খুব অস্বস্তি লাগে ওই জায়গাটায়। তো তখন ওর জেঠিমা বলে যে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই একটা ঠাকুরের ছবি রাখবি এবং রোজ ঠাকুরকে প্রণাম করবি। ওকে বলে। তারপরে ওকে ও যেখানে আর কি ওদের গ্রামে একটা মন্দির ছিল, তো সেই মন্দিরেও মাঝে মধ্যেই যেত। তো সেই মন্দিরে গিয়ে একবার ও ওখানকার ঠাকুরমশাইকে বলে, তো ঠাকুরমশাই মানে এত কিছু বলেনি, টুকটাক বলে। তো ঠাকুরমশাই বলেছে যে তুমি একটা ঠাকুরের ছবি রাখবে, আর যখনই তোমার এরকম মনে হবে তুমি শ্রী হনুমান চালিসা পাঠ করবে। এবার এই জায়গা থেকে বিষয়টা কিন্তু আরও খারাপ হওয়া শুরু করলো। যেটা শুধু জানিয়েছে যে ও কিন্তু ঠাকুর দেবতা বিশ্বাস করে, মানে, কিন্তু হঠাৎ করেই ও বুঝতে পারে যে ওর ওই মন্দিরে যাওয়া বলুন বা ঠাকুরের ছবি রাখা, ঠাকুরের ছবি প্রণাম করা, এগুলো ওর না হঠাৎ করে আর ভালো লাগতো না। এবং ও সেই কথা শুনে একটা ছোট্ট বই শ্রী হনুমান চালিসার কিনেও এনেছিল। সেই হনুমান চালিসার বইটা নিয়ে ও কলকাতাতেও আসে। কিন্তু প্রবলেমটা যেটা হলো সেটা হচ্ছে ও যখনই মনে করতো যে আমি আজকে একটু শ্রী হনুমান চালিসা পাঠ করি, ওরা পাঠ করতে পারতো না। ওর এত কষ্ট হওয়া শুরু হতো যে মানে ও 2-3 লাইন পড়ার পরই ওর নয় পড়তে ইচ্ছে করতো না, নয় প্রচণ্ড ঘুম পেত, নয় ওর শরীরে অস্বস্তি লাগতো। আবার ও একবার ভাবলো যে না ঠিক আছে, আমি তাহলে দিনের বেলা পাঠ করব। তো দিনের বেলা ওর নয় ঘুম পেয়ে যাচ্ছে, নয় ওর কোনো কাজ এসে যাচ্ছে, নয় ওর যেটা হতো যে প্রচণ্ড রকমভাবে ওর কাশি পেয়ে যেত। কাশি নেই, কাশি হয়নি, কিন্তু ওই পাঠ করতে গেলে ওর কাশি পেত। তো ওর না আস্তে আস্তেই ঠাকুর দেবতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ঠাকুরকে মানা, এই জিনিসগুলো না ওর মনের ভিতর থেকে ওর মানে ইচ্ছে করে যেটা করতো তা নয়, মানে ওর অনিচ্ছাতেই ও যেন ঠাকুর দেবতা এগুলোর থেকে আস্তে আস্তেও আরও দূরে চলে যেতে থাকে। এদিকে ওর তো কাজটাও ঠিকমতোই করতো, কিন্তু ওর খুব কষ্ট হতো। বিশেষত যদি ও একা ঘরে থাকতো তখন কিন্তু ওর মানে ঘুমটাও ঠিকমতো হতো না। প্রায় প্রতি রাতে, মানে এরকম খুব কম রাতই গেছে যে ও ঠিকঠাক করে শুয়েছে। হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন ও ঠিক করে শুতে পারতো। বাকি প্রতিটা দিনই ওই 2-2:30 নাগাদ ঘুমটা ভেঙে যেত এবং ওর প্রচণ্ড কষ্ট হতো। এবার ও ভাবলো যে ওর হয়তো কোনো অসুবিধে হচ্ছে শারীরিক। তো কলকাতাতেই ওর সেই যে 2জন সিনিয়র রুমমেট ছিল তাদেরকে জিজ্ঞেস করে পাশেই একটা ক্লিনিকে ডাক্তার বসতো, সেই ডাক্তারের কাছে যায়। তো ডাক্তারের কাছে গিয়ে বলেছে আমার এরকম ঘুম টুম ভেঙে যায়। তো ডাক্তারবাবু বলে যে তোমার প্রেশার তো নর্মাল আছে, তো কয়েকটা সাধারণ ব্লাড টেস্ট দিলাম, তুমি ব্লাড টেস্টটা করে নাও। আর যেহেতু তোমার ঘন ঘন নাইট শিফট থাকে সেই জন্য হয়তো তোমার ঘুমটা ঠিক করে হয় না, তাই হয়তো শরীরটায় তোমার এরকম লাগছে। যাই হোক, ও ব্লাড টেস্টও করায়, তার রিপোর্টসও সব নর্মাল আসে এবং ডাক্তার ওকে বলে যে 7-8 ঘন্টা ভালো করে ঘুমোতে হবে, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে হবে, তাহলে নাকি ঠিক হয়ে যাবে। এবার ও সেটাও করে দেখে, কিন্তু ওর যে একটা ভয় আস্তে আস্তে ওর মনের মধ্যে তৈরি হয় যে ও একা থাকলেই না ওর খালি মনে হতো কেউ একজন ওর সাথে আছে। মানে এরকম হয়েছে যে ওর সেই দিনটা ডে অফ রয়েছে, ওর ছুটি, ওর মানে ডিউটি নেই। তো ও হয়তো ঘরে একা রয়েছে, বাকি 2জন সিনিয়র তারা হয়তো কোনো কাজে গেছে বা তাদের হয়তো ডিউটি আছে, ও ঘরেই আছে। বাট ওর প্রত্যেকটা সময় মনে হতো ওই ঘরে ও ছাড়াও আরও কেউ আছে। ও হয়তো বাথরুমে গেছে, বাথরুম থেকেও শুনতে পাচ্ছে ঘরের মধ্যে কেউ জিনিসপত্র ফেলছে, ঘরের মেঝেতে কেউ হেঁটে বেড়াচ্ছে,
ঘরের দরজায় আওয়াজ হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ও বাথরুম থেকে যখন বেরিয়ে আসতো, বেরিয়ে এসেও দেখতো ঘরে কেউ নেই। কেউ থাকার কথা নয়, কারণ ঘরটা ভিতর থেকে লক করা। যদি রুমমেটের মধ্যে কেউ আসে, হ্যাঁ, তাহলে তার কাছেই চাবি থাকবে, আর সে তো ওইভাবে এসে চট করে বেরিয়ে যাবে না। তাও ও পরে যখন ওর রুমমেটরা আসতো, তাদেরকে জিজ্ঞেস করছে যে দাদা তোমরা কি এসছিলে এই সময়? বলছে না, আমরা তো আসিনি। তো তখন বুঝতে পারে যে ও যেটা মনে মনে ভাবছে সেটার মধ্যে না কোনো ভুল নেই। মানে ওর মনের ভুল ব্যাপারটা কিন্তু নয়, সত্যি সত্যি কেউ মানে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে আছে। এবং এটা তখনই ও স্পেশালি মনে হতো যখন ও একা থাকতো। একা থাকলে ও এটা কিন্তু খুব বেশি করে ফিল করতে পারত। আর একটা যে খুব মানে ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে যে ও যখন রাস্তাঘাটে চলাচল করতো তখন কিন্তু ওর খুব রিস্ক লাগতো। ওর মনে হতো যে ওর সাথে কিছু একটা ঘটতে পারে। ওর মনে হতো প্রত্যেকটা মুহূর্তে যে কেউ যেন ওকে ধাক্কা মারছে। মানে ও হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, ও একদম পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং খুব ভালো মুডে আছে। হঠাৎই মনে হলো যেন কেউ ওকে একটা পিঠে ধাক্কা মারলো। এবং এরকমও হয়েছে যে ও রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে এই ধাক্কাটা মানে মনে হলো কেউ ধাক্কা মারলো, অথচ ওর পিছনে কেউ নেই। ও হঠাৎ করে একটা গাড়ির সামনে চলে গেল এবং দূর থেকে দেখলে মনে হবে যে ও হোঁচট খেলো, বাট অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা এরকম একদমই নয়। তো একদিন ওর গার্লফ্রেন্ডের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, মানে একটা রেস্তোরাঁয় খেয়ে ওরা বেরোচ্ছিল। হঠাৎ করেই মানে ওর আর কি মনে হয় ওর হাতটা কিন্তু ওর গার্লফ্রেন্ডের হাত আর ওর হাত একসাথে ধরা ছিল। ওর গার্লফ্রেন্ডের মনে হয় যে ও খুব জোরে হোঁচট খেলো, বাট অ্যাকচুয়ালি ও তখন আর ওর গার্লফ্রেন্ডকে কিছু বলে না এই বিষয়। বাট অ্যাকচুয়ালি তখন ও হোঁচটটা খায়নি। ওর পরিষ্কার মনে হলো কেউ যেন ওর দু পায়ে ধাক্কা মারল। এবার এই বিষয়টা যখন অতিরিক্তভাবে হয়, তো ও না একদিন ওর গার্লফ্রেন্ডকে ব্যাপারটা একটু বলার চেষ্টা করে, কিন্তু ও দেখছে ওর গার্লফ্রেন্ডটা ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। মানে ও হয়তো বোঝাতে পারছে না, আর ও যেটা ফিল করছে সেটা ও যদি কাউকে বলে সেটা না খুব একটা যে বিশ্বাসযোগ্য হবে কারোর কাছে সেটা নাও হতে পারে, কারণ এখনকার দিনে এগুলো কেই বা বিশ্বাস করবে। তো ও না মনে মনে ভাবলো যে ঠিক আছে, আরও কটা মাস আমি এভাবেই থাকি, এই জায়গাটা হয়তো আমার শ্যুট করছে না। এবার দেখবেন এটা কিন্তু অনেক সময় হয় যে অনেকের অনেক জায়গা শ্যুট করে না। তো ও যেহেতু ট্রেনিং পিরিয়ডটা ছিল, পুরো ট্রেনিংটাও শেষ করলো, খুব ভালোভাবেই হলো, কিন্তু ওর না শারীরিক দিক থেকে ওর খুব অবনতি হয়। এবং শুধুমাত্র শারীরিক দিক থেকে অবনতি হয়েছিল তা নয়, কিন্তু মানসিক দিকটাও খুব খারাপ একটা জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছিলো। একা ঘরে থাকতে পারতো না। প্রত্যেক মুহূর্তে মনে হতো যে কেউ যেন ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, কেউ যেন পিছনে রয়েছে। এবং যখনই ও একা রাস্তা দিয়ে হেঁটেছে বা ও একা ঘরে থেকেছে, ওর প্রতিটা মুহূর্তে মনে হতো, এবং তার কিন্তু অনেক প্রমাণও আছে। মানে ও যেটা জানিয়েছে যে একবার মানে ওর রুমমেটরা দুজনে বাজার করতে গেছে, তো ওর একটা কিছু কাজ ছিল, তো ও সেই জন্য আর যায়নি ওদের সাথে। তো ওরা মানে কাছেই দোকানে গেছে 15-20 মিনিটের জন্য। তো ও কী করেছে, ও চা বানিয়েছে। তো ওদের যে দুজন রুমমেট তাদের জন্য চা বানিয়ে তাদের ঘরের টেবিলে রেখে এসেছে। আর ও চাটা ও যেখানটা আর কি শুতো সেখানে একটা ছোট্ট টুল মতো ছিল, তো টুলের উপরে চাটা রেখে ও বাথরুমে গেছে। রুমমেট দুজন ঘরের বাইরে, এবং চাটা যে ওর টুলের উপরে রেখেছে সেটা কিন্তু একদম টুলের মিডে রেখেছে। এবং মানে সেখান থেকে চাটা পড়ে যাওয়ার কিন্তু কোনো সিন নেই। ও জাস্ট রুমে ঢুকছে বাথরুম থেকে, ও পরিষ্কার দেখলো যে ফট করে কাপ ডিশটা পড়ে গেল এবং চাটা পুরো মাটিতে পড়ে গেল, কাপটা ভেঙে গেল। কেউ ধাক্কা দেয়নি, কোনো জোরে হাওয়া লাগেনি, কিচ্ছু না, জাস্ট ওর চোখের সামনে এটা হলো। এবং এই রকম আরও কিছু কিছু জিনিস, যেমন ওর জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকতো। ওর রুমে একটা চেয়ার ছিল, ওই যে হলটায়ও থাকতো একটা চেয়ার ছিল, তো সেই চেয়ারটা মাঝে মধ্যেই ও দেখতো যে চেয়ারটা মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছে, মানে চেয়ারটা কেউ হয়তো ঠেলে ফেলে দিয়েছে। এবার ওর রুমমেট যে দাদা দুজন ছিলেন তারা যথেষ্ট ভালো, তারা এই কাজ কখনোই করবে না। ইভেন ও জিজ্ঞেসও করেছিল যে কোনো কারণে যদি চেয়ারটা পড়ে গিয়ে থাকে, তারা বললো না, চেয়ারটা তো পড়েনি, আমরা তো কেউ ফেলিনি। তাহলে কাজটা কে করলো? এবারে ও ভাবলো যে ঠিক আছে, এবার অনেক কষ্ট করে আমি সময়টা কাটালাম, তো ও ভাবলো যে আমার জায়গাটা শ্যুট করছে না, তো আমি অন্য জায়গায় কাজের চেষ্টা করি। তো অনেক জায়গায় ও কাজের খোঁজ খবর করতে শুরু করলো। তো খোঁজ করতে করতে কেরালার একটা নামকরা হোটেল ব্র্যান্ডে কাজের সুযোগ পেল, এবং সেখানে স্যালারিটা এখানের থেকে বেশি।
তো ও তো আর সুযোগটা হাতছাড়া কোনো মতেই করবে না। তো ও ভাবলো ঠিক আছে আমি এখানেই কাজে জয়েন করব। তো কলকাতা ছেড়ে ও কেরালা চলে গেল এবং সেখানে মানে যা স্যালারি দিত তাতে কিন্তু ওখানে আর কি মানে একটা হোস্টেল মতো পেয়ে যায়, যেখানে ঘরটা ছোট এবং বাথরুমটা শেয়ার করা যাবে, কিন্তু ঘরটা পার্সোনাল। ঘরে একটা বেড রয়েছে, একটা হোস্টেল রুম যেরকম আর কি ছোটো ছোটো হয় সেরকম একটা জায়গায়ও থাকার ব্যবস্থাও করলো। এবং যেহেতু ওখানে স্যালারিটা বেশি, এবার ও না মানে মনে প্রাণে ভাবছে, মানে ওর একটা প্ল্যানিং রয়েছে যে ওকে টাকাটা রোজগার করতে হবে যাতে ও পরের বছর বিয়ে করতে পারে মেয়েটিকে। এবার ও না মানে এতটাই ডিস্টার্বড হয়ে থাকতো মাঝে মধ্যে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। এবং ও যখন নতুন এই জায়গাটা এলো কেরালায়, এখানে এসে কিন্তু 1 সপ্তাহ কিন্তু খুব ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি। মানে ওর এরকম মনে হয়নি যে ওকে কেউ রাস্তায় দিয়ে হাঁটতে গেলে কেউ ধাক্কা মারছে বা কেউ ওকে ফলো করছে বা ওর সামনে কেউ আছে, কিছু ওর মনে হয়নি। কিন্তু 1টা সপ্তাহ যাওয়ার পরেই যখন 2য় সপ্তাহ শুরু হলো, আবার সেই সমস্ত সমস্যাগুলো ওর জীবনে ফিরে এলো। এবং ও মনে মনে ভাবতো যে আমি তো আগে পুজো দিতাম, মন্দিরে যেতাম, আমি কেন যাই না। এবং ও যখনই বাড়ি থেকে হয়তো মানে সেদিন হয়তো ওর ডে অফ রয়েছে, ও ভাবলো যে আমি আজকে একটা মন্দিরে যাব, কোনো না কোনো প্রবলেম ওর চলে আসতো। নয় ওর পা ব্যথা করতো, নয় ও হয়তো হোঁচট খেয়ে পা ফুলে গেল, পায়ে চোট পেলো, অথবা কোনো কাজ চলে এলো, বা কোনো দিন ওর ইচ্ছেই করতো না, শরীরটা ম্যাচ করতো। মানে ও বুঝতে পারতো না যে ওর সাথেই এগুলো ঠিক কেন ঘটছে, এগুলো তোর সাথে ঘটার কথা নয়। বাট এই জিনিসগুলোই ওর সাথে দিনের পর দিন ধরে ঘটা শুরু হলো। এবং এর সাথে একটা ভয়ঙ্কর জিনিস ওর সাথে হওয়া স্টার্ট হলো, সেটা হচ্ছে যে ভোরের দিকে, প্রায় প্রত্যেক দিন ভোরের দিকে, যদিও নাইট শিফট না থাকতো, ভোরের দিকে ও পরিষ্কার দেখতে পেত যে ঠিক ওর মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে একটা বিশাল চাই পাথরের মতো একটা বড় ভারী কিছু একটা নিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে। এবং এটা ও প্রথম যেদিন দেখে, ও কিন্তু সেদিন ভাবে যে এটা কোনো স্বপ্ন দেখেছে। যথারীতি এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন যদি কেউ দেখে সে তো জেগে যাবে, এটা খুব অবভিয়াস। বাট ও না এটা মানে প্রায়ই দেখা শুরু হলো, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন ও দেখতো ভোরের দিকে যে কেউ একজন ওর মাথার সামনে দাঁড়িয়ে রয়েছে ওরকম একটা চাই পাথর টাইপের কিছু নিয়ে। এবং ওর প্রচণ্ড ভয় লাগতো। এবার এত ভয় লাগতো, ও কী করতো, লাইট জ্বালিয়ে শুতো। কিন্তু এখানেও একটা সমস্যা হওয়া শুরু হলো যে যতই ও লাইট জ্বালিয়ে শুতো, প্রত্যেক দিন রাতের বেলা লাইটটা নয় নিভে যেত, নয় ব্লিঙ্ক করা শুরু করতো, দপদপ করতো, জ্বলছে নিভছে এইরকম। এবার একটা মানুষের সাথে যদি দিনের পর দিন ধরে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে, কোনো মানুষই কিন্তু সেটা না মেনে নিতে পারে না। তো ও মেনে নিতে পারছে, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ও একদিন ওর গার্লফ্রেন্ডকে বিষয়টা বলে। ওর গার্লফ্রেন্ড বলছে, আচ্ছা তুমি যে আমাকে এই কথাগুলো কেন বলছো বলো তো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? যদি তুমি সেটা চাও তাহলে আমাকে তুমি বলে দাও। এবার ও মেয়েটাকে ওর মনের কথা শেয়ার করতে গেছে, মেয়েটা তো সেটা বিশ্বাস করেইনি, উল্টে ভেবেছে হয়তো ওকে বিয়ে করতে চাইছে না, সেই জন্য হয়তো এই কথাগুলো বলছে। এবার স্বাভাবিকভাবে ও খুব ডিস্টার্ব ছিল, তো ও 2-4টে কথা বলেছে যে আমি তোমাকে একটা সিরিয়াস বিষয় বলছি, তুমি আমাকে বলছো আমি তোমাকে বিয়ে করতে চাই না বলে কথাগুলো বলছি, আমি বানিয়ে বলছি। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে আমি কতটা স্ট্রেসে আছি। তো এই সব বলে করে না ওর সাথে ওর গার্লফ্রেন্ডেরও একটা সম্পর্কটা না মানে কীরকম একটা জায়গায় চলে গেল। ও বুঝতে পারছে যে ও হয়তো ওর গার্লফ্রেন্ডকে বিষয়টা বোঝাতে পারছে না, তাই হয়তো ওর গার্লফ্রেন্ড ব্যাপারটা বুঝতে পারছে না। কিন্তু তারপরে এটাও ভাবছে যে এটা কি সত্যিই কেউ বিশ্বাস করবে, এখনকার দিনে এরকম ঘটনা কেউ বিশ্বাস করবে? এবার ও তো আর পারছে না। তো তখনও মানে ওর একজন খুব মানে গ্রামেরই একজন খুব পরিচিত ব্যক্তি ছিলেন, মানে ব্যক্তি বলতে ও যে স্কুলে পড়তো, তো সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের যে ছেলে ছিল সে ওর খুব আর কি একজন ভালো বন্ধু স্থানীয় ছিল, বাট ওর থেকে বয়সে 3-4 বছরের বড় হবে। তো এই দাদাটাকে ও খুব মানতো, মানে দাদাটাই ওকে হোটেল ম্যানেজমেন্ট কোন কলেজে পড়লে ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে, তো গাইড করেছিল। তো একদিন কথায় ওই দাদাটাকেও কিছু বলে, মানে পুরোটা বলে না, বাট অনেকটাই বলে। তো এই দাদাটা তখন বলে যে কি তোর সাথে এরকম ঘটনা ঘটছে, তুই এটা আগে বলিসনি কেন আমায়, এটা তো ভালো বিষয় নয়। তখন বলছে দেখো দাদা, আমি আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছি, আমার কিছু ভালো লাগে না, আমি যে ডিউটি করি না, মানে আমি ডিউটিতে যাই যখন, আমি ভাবি যে আজকে আমি খুব মন দিয়ে কাজ করব, আমি কাজ শিখবো, নতুন কিছু করব, কিন্তু বিশ্বাস করো দাদা 2 ঘন্টা পর থেকে আমার শরীর আর দেয় না। এবং আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যেন আমার হাত কাঁপছে, কখনো মনে এই যে আমি একটা ভুল করে ফেলবো,
এই বুঝি কেউ আমায় ধাক্কা মেরে ফেলে দেবে। এবার ওর তো ডাক্তারের কাছেও গেছে, তো ডাক্তারের কাছে গিয়ে ও ট্রিটমেন্ট নিয়েছে, এবার কোনো কোনো ত্রুটি পাইনি ওর শরীরে সব কিছু এমনি তখন ঠিকঠাকই ছিল। কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে সেটা মানে ও যদি কাউকে বলে সে ভাববে এই ছেলেটারই কোনো মানসিক সমস্যা আছে, বাট অ্যাকচুয়ালি যে ওর সাথে এগুলো ঘটছে সেটা না বিশ্বাস করাটা সত্যিই খুব কষ্টকর বিষয়। এবার ওই দাদাটা তখন বলল যে ঠিক আছে তুই একটা কাজ কর, তোকে আমি একটা জায়গা বলে দিচ্ছি, ওখানে যা, ওটা একটা ঠাকুর বাড়ি, সেখানে যা, গিয়ে তুই বল, ওখানে অনেক ধরনের সমস্যার সমাধান করা হয়, তুই যদি গিয়ে বলিস তাহলে হয়তো তোর সমস্যার সমাধান হবে। তো সেই জায়গাটা কিন্তু মানে অনেকটাই ছিল, মানে ওই কাজটা করার জন্য ও কলকাতা আসে, সেখান থেকে ও বর্ধমান যায়, বর্ধমান গিয়ে ও যে ঠাকুরবাড়ির কথা বলে সেখানে যায়, গিয়ে সমস্ত ঘটনা জানায়। তো তারা শুনে বলল যে তোমার হাওয়া বাতাস লেগেছে বা কিছু হয়েছে, তো তোমাকে একটা তাবিজ দিচ্ছি, তুমি তাবিজটা পরে থাকো, 3 মাস পড়বে, আর তুমি একটা যজ্ঞ করাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওর পক্ষে তার যজ্ঞ এইভাবে করা সম্ভব নয়, তো যজ্ঞে যা যা জিনিসপত্র লাগবে সেই ওয়াইজ ও টাকা পয়সা সব ধরে দেয়। যজ্ঞ হলো, তাবিজ নিল, সে তাবিজও 3 মাস পরেও থাকলো, কিন্তু কোনো লাভ হলো না। মানে ওই তাবিজ পরে থাকাকালীনও ওর কোনো মানে যা ওর প্রবলেম ছিল সেগুলোও কিছু সমাধান হয়নি, এবং 3 মাস পরেও কোনো উন্নতি হলো না। তো ওই দাদাটা তারপরে আবার ও কার এক জায়গার কথা বললো যে তুই অমুক জায়গায় যা, আমি শুনেছি ওখানে কিন্তু এই ভূত প্রেত তাড়ানো এই সমস্ত কিছু খুব ভালো করে হয়, তো তুই ওখানে যা। তো শুভ্র ওখানেও গেল, গিয়ে সেখানে সে তো সমস্ত শুনে বলল যে তোমার উপরে কোনো আত্মার ভর হয়েছে, তোমাকে মানে তোমার শরীরে ঢুকতে পারছে না, তো সেই জন্য সে তোমাকে এরকম করে বিব্রত করছে। তো ঠিক আছে, তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, একটা দ্রব্য দিচ্ছি, মানে বলে না দ্রব্যগুণ, বলছে এই দ্রব্যটা খুব ভালো জিনিস, তুমি 1 সপ্তাহ সকালবেলা উঠে এই জলটা খাবে, এই তাবিজটা পড়বে, এবং একটা জিনিস ওকে দেয়, বলে এটা তুমি যখন একা থাকবে বা রাস্তায় বেরোবে তখন তুমি এটা তোমার শরীরের কোথাও একটা রেখে দেবে, সেটা পকেটে হোক, হাতে হোক, যেখানে হোক। তো তাই করে, সেটা করে ওর আগের থেকে একটু উন্নতি হলো, মানে ওই যে মাথার সামনে এসে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে ওটা ভারী জিনিস এক্ষুনি ওর মুখে ছুঁড়ে মারবে বা ওর মাথায় ছুঁড়ে মারবে, সেই জিনিসটা দেখাটা একটু হলেও কমলো। এবার ওর যা কন্ডিশন তাতে ওইটা কমে না ওর খুব একটা যে উন্নতি হলো তা কিন্তু নয়, সেই ওর ভয়, সেই ওর উৎকণ্ঠা, সেই ওর ঘুম ভেঙে যাওয়া, সব কিছু, সব প্রবলেমগুলো কিন্তু সমান তালে চললো। তো তখন ও যখন ওই লোকটিকে আবার জানায় যে আমার সমস্যার তো কোনো সমাধান হলো না, তো তখন ওই লোকটা বলে যে দেখো তোমার কেউ একটা ক্ষতি তো তোমার একজন কেউ করেইছে, এবার হতে পারে সে তোমার চেনা পরিচিত কেউ হতে পারে, সে তোমার অপরিচিত, আমি মানে এটা তোমাকে কনফার্ম বলতে পারবো না যে এটা করেছে সে তোমার চেনা কিনা, কিন্তু যা ঘটা সেটা কিন্তু সেই রাতেই ঘটেছিল, যে রাতে তোমার ওরকম মনে হলো যে একটা হাওয়ার ঝাপটা এসে তোমাকে ছিটকে ফেলে দিল। তো উনি তখন বলে যে তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, পরের সপ্তাহে অমাবস্যা আছে, আমি অমাবস্যায় যজ্ঞে বসবো, এবং যজ্ঞে বসে আমি দেখব কি করা যায়। তো তাই হলো, 1 সপ্তাহ পরে সেই অমাবস্যার মহাতিথি এলো, উনি যজ্ঞ করলেন। তো যজ্ঞ করে উনি যেটা বললেন যে দেখো যেটা আছে তোমার উপরে, যেটা প্রভাব আছে, যার প্রভাব আছে সেটা এতটাই শক্তিশালী, আমি যদি এখন তোমাকে বলি যে এই করতে হবে, ওই করতে হবে, সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, এবং তাতে তোমার অনেক টাকা পয়সাও খরচা হবে, তাতেও কিন্তু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারছি না যে তুমি এগুলো থেকে মুক্ত হবে, বা কবে মুক্ত হবে আমি সেটাও তোমাকে বলতে পারবো না। উনি বলেন যে একটা জিনিস তোমাকে আমি বলছি, যদি তুমি এটা করতে পারো, মানে এই করতে করতে ওর কিন্তু 2 বছর কেটে গেল, মানে ওই করতে করতে, এবং ও যেটা লিখেছে যে কেরালায় আমি এতটা খারাপ ছিলাম যে আমি পরপর 2 ডিউটি করেছি, মানে 2 শিফটের ডিউটি করেছি, নাইট ডিউটি করেছি, নাইট ডিউটির পরে আবার ডে ডিউটি করেছি, কারণ আমার শরীর দিচ্ছে না, কিন্তু আমার ঘরে যেতে ভয় লাগছিল, আমি যে আমার ঘরে রুমে ফিরবো আমার ভয় লাগছিল। তো উনি তখন অনেক কিছু করলেন মাঝখানেও, তাতেও কোনো ফল হলো না। তারপরে উনি বললেন যে দেখো তোমার কাছে একটা রাস্তাই এখন খোলা আছে, সেটা হচ্ছে যে তুমি কিছু দিনের জন্য, অন্তত 1-2 বছরের জন্য তুমি অনেকটা দূরে চলে যাও, মানে দূরে বলতে মানে দেশের বাইরে যদি তুমি চলে যেতে পারো তাহলে খুব ভালো হয়।
এবার এইরকম একটা কথা বলাটা তো খুব সোজা যে দেশের বাইরে চলে যাও, কিন্তু যাবে কি করে? একটা কাজকর্ম তো লাগবে। এবার ও বলছে যে আমি দেশের বাইরে কি করে যাব, আর আমি আর কদিন পরে বিয়ে করব, আমি দেশের বাইরে এখন ফট করে কোথায় বা যাব। তখন উনি বললেন যে দেখো, আমি যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু তোমার এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া খুব টাফ, আমি বলতে পারছি না। যাই হোক, তো ওর কিছু বন্ধু বান্ধব ছিল, ততদিন আর কিছু চেনা পরিচিত হয়ে গেছিল, তো তাদের থেকে ও দেশের বাইরে কোথাও কি কাজ পাওয়া যায় সেই বিষয়ে খোঁজ লাগালো। এই করতে করতে ও দোহাতে একটা বড় হোটেলে কাজ পেল। এবার ওর পাসপোর্ট ছিল না, সব কিছু করালো, করিয়ে ঠরিয়ে তারপরে ও দোহাতে কাজের জন্য গেল। এবং এখানেও একটা বিশাল সমস্যা হয়, ওর যে গার্লফ্রেন্ড ছিল তার বাড়ি থেকে একটা বিয়ের প্রেশার ছিল, তো সে ওকে বলছে তুমি এখন বাইরে চলে যাচ্ছ, তাহলে আমাদের বিয়ের কি হবে? তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না? কি ব্যাপার তোমার, তুমি তো কিছু বলছো না। এবার ও না ওর গার্লফ্রেন্ডকে ব্যাপারটা বোঝাতে পারছিল না যে অ্যাকচুয়ালি ওর সাথে কী হয়েছে। ও সবই বলতো, কিন্তু ওর গার্লফ্রেন্ড কোনো কারণে বুঝতে পারতো না। ওর মনে হতো যে হয়তো বাহানা করছে। এদিকে ওর গার্লফ্রেন্ড একটা নিম্নবিত্ত বাড়ির মেয়ে, তার বাড়ি থেকে একটা বিয়ের চাপ দিচ্ছে। এইবারে শুভ্রও ভাবতো যে আমি নিজে এতটা কষ্টে আছি, এত সমস্যা হচ্ছে আমার, এবার যদি কোনোভাবে আমি ওকে বিয়ে করে আমার জীবনে নিয়ে আসি এবং তখন যদি আবারও এই সমস্যাগুলো হয়, তখন ওর জীবনের সাথে সাথে মেয়েটার জীবনে জড়িয়ে যাবে, ও সমস্যায় পড়বে, তখন কি হবে? তো এরকম নানান চিন্তা ভাবনায় ও পুরো জর্জরিত হয়ে যায় এবং ও বুঝতে পারে না কি করবে। যাই হোক, তো ইন দ্য মিন টাইম ও দোহাতে যায়, সেখানে কাজ শুরু করে, কারণ টাকা পয়সারও খুব দরকার। এবার ওর গার্লফ্রেন্ডকে ওখান থেকেই বলতো যে দেখো, আমি এখানে তো বেশি টাকা পাচ্ছি, তো খুব তাড়াতাড়ি আমি গিয়ে বিয়ে করে তোমাকে একদম সরাসরি এখানে নিয়ে চলে আসবো। কিন্তু ওর বিদেশে যাওয়ার পর থেকে ওর গার্লফ্রেন্ডের সাথে ওর সম্পর্কটা কিন্তু একটু একটু করে খারাপ হতে থাকে, কারণ ওর গার্লফ্রেন্ড ওকে ভুল বুঝতে থাকে, ও অনেকভাবে চেষ্টা করে। এদিকে ওকে যে বলেছিল যে তুমি দেশের বাইরে যাও, তোমার এই সমস্যাগুলো থাকবে না, এটা কিন্তু সত্যি প্রমাণিত হয়। ও যবে থেকে দোহাতে কাজ শুরু করে, ওখানে যায়, ওর ওই প্রচণ্ড ভয় পাওয়া, ওকে কেউ ধাক্কা মারছে, ওকে কেউ মারতে চাইছে, ওর মাথার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, ঘুমের মাঝখানে শ্বাস আটকে যাওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু একদম ড্রামাটিক্যালি চলে যায়। কিন্তু যে সমস্যাটা ওর নতুন করে ওর জীবনে আবার আসে, সেটা হচ্ছে ওর ব্যক্তিগত জীবনের সমস্যা। কারণ ও চিরকালই চেয়েছিল যে মেয়েটার সাথে থাকবে, বিয়ে করবে, সুন্দর একটা হাসি খুশি জীবন কাটাবে, সেইটা কোনোভাবেই হচ্ছিল না। কারণ মেয়েটি সাথে ওর ফোনে কথা হতো ঠিকই, কিন্তু এতটা ডিস্টেন্স ওর পক্ষে তো আর যাতায়াত করা সম্ভব নয়, আর মেয়েটিকেও যে ও ডেকে নেবে সেই সুযোগটাও ছিল না। তো ওর বর্তমান অবস্থা যেটা ও জানিয়েছে, যে 1.5 বছর হয়ে গেছে ও দোহাতে আছে, এবং এই 1.5 বছরও একবারই ইন্ডিয়া এসেছে এবং ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছে, অনেক কথা হয়েছে, ওর বাড়ির লোকের সাথেও কথা হয়েছে, কিন্তু ওর বাড়ির লোক বলছে না, তুমি যদি দেশে না ফেরো, আমরা আমাদের মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো না। এবং ওকে বলেছে যে তোমাকে আমি আর 5-6 মাসই সময় দিচ্ছি, তুমি যদি পারো এখানে কাজ খোঁজো, এখানে তুমি থাকো। এবার ও কি করবে? তো তখনও আরেকজনের সাথে যোগাযোগ করে যিনি এই ধরনের কাজকর্ম করেন। তো তাকে যখন সমস্তটা বলে, তো সে বলেছে যে ঠিক আছে, আমি এই কাজটা করব, কিন্তু সময় লাগবে। আবার এদিকে ও যাকে দেখিয়েছিল, যে ওকে বলেছিল যে তুমি যদি দেশের বাইরে চলে যেতে পারো তাহলে তোমার এই সমস্যাটা থাকবে না, সে বলছে যে দেখো, আমি জানি না তুমি কার সাথে কথা বলছো, সে তোমাকে কি বলেছে, কিন্তু যা কন্ডিশন, তাতে যদি তুমি দেশে ফেরো, এই শক্তিটা কিন্তু আবার তোমার উপরে আরও বেশি করে চড়াও হবে। কিন্তু ওর পক্ষে দেশ ছেড়ে বছরের পর বছর থাকাটাও নাকি সম্ভব নয়। তো সেই জন্যই ও লিখেছে যে ম্যাডাম, আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমি আমার গার্লফ্রেন্ডকে কোনো মতেই হারাতে চাই না আমার জীবনে, আমি ওকে বিয়ে করতে চাই, আমরা দুজনে অনেক স্বপ্ন দেখেছি, অনেক ভালো মুহূর্ত একসাথে কাটিয়েছি, আমরা একসাথে থাকতে চাই। কিন্তু ঘটনা হচ্ছে যে ও সেই সাহসটা পাচ্ছে না যে ইন্ডিয়া এসে ও যদি সংসার শুরু করে মেয়েটির সাথে, সেক্ষেত্রে হয়তো বিষয়টা আরও খারাপের দিকে যেতে পারে। আর যিনি ওকে বলেছে যে আমি সব কিছু ঠিকঠাক করব, তো সে ওকে বিভিন্ন রকমের বিষয় শুরু করিয়েছে, কিছু মন্ত্র দিয়েছে, ওকে ঠাকুরের পুজো আর্চা করতে বলেছে, কিন্তু কোনোভাবেই ও নিজের মনটাকে না স্থির করতে পারছে না। যাই হোক, তো এটাই ওর সমস্যা। আমি বলবো যে দেখো,
তুমি ভগবানের উপরে ভরসা রাখো, আর যত বাধাই আসুক না কেন, একদিনে যদি তুমি মনে করো যে তুমি শ্রী হনুমান চালিসা পাঠ করবে, তাহলে তোমার দিনে যদি 10টা বাধা আসে, 20টা বাধাও আসুক, কিন্তু তুমি মনে করো যে আমি আজকে পাঠ করব, মানে আমি আজকে পাঠ করবই, তাতে আমার যা হয় হোক। তুমি যদি এই লেভেলের ডিটারমিনেশন রাখো না, সমস্যা যত বড়ই হোক না কেন, আমি জানি না তোমার সাথে ঠিক অ্যাকচুয়ালি কী হয়েছে, কিন্তু ভগবানের শক্তির আগে, শুভ শক্তির আগে কিন্তু মানে কোনো অশুভ শক্তিই কিন্তু কিছু না, সে যত বড়ই অশুভ শক্তি হোক না কেন। তাই তুমি আগে নিজে মনস্থির করো যে আমি এই সমস্যা থেকে আমি বেরোবো, দেখবে তুমি ঠিক বেরোতে পারবে। আর ভগবানের শক্তির উপরে ভরসা রাখো, তাকে বিশ্বাস করো, এবং যত বাধাই আসুক তাকে কখনো ছেড়ো না। আর তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলো যে তোমার এই সিচুয়েশনটা যেন সে ভালো করে বোঝে, এবং তোমাকে যেন সে সবসময় মোটিভেট করে। হয়তো তুমিও তাকে সেভাবে হয়তো বোঝাতে পারছো না, এবং তোমার যিনি গার্লফ্রেন্ড, তার বাবা মা যদি মনে করেন যে তারা তাদের মেয়ের বিয়ে ইন্ডিয়ার ভিতরেই দেবেন, তাহলে আমি বলবো তুমি সেটা শুনে সেরকমভাবেই কাজ করো, এবং ভগবানের প্রতি ভরসা রাখো। তুমি যখন কোনো অন্যায় করনি, কোনো পাপ করনি, নিশ্চয়ই এই বাজে জিনিসটা থেকে তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। এই কামনাই করি। খুব ভালো থাকো, তোমার খুব তাড়াতাড়ি বিয়ে হোক, তোমরা দুজনে খুব সুখী দম্পতি হও, খুব ভালো করে জীবনটা কাটাও, এটাই প্রার্থনা করি। এবং আমি তোমাকে আর একটা জিনিসও জানাবো, সেটা হচ্ছে সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে, তুমি কিন্তু একটা ইমেল করে জানিও যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি শিওর সব কিছু ভালো হবে। আর নিজের মন থেকে সবার আগেই ভয়টাকে সরিয়ে রাখো। এটুকু মনে রাখো, যা হবে ভালো হবে। তুমি কারোর খারাপ করনি তো তোমারও খারাপ হবে না। যা হওয়ার খারাপ হয়ে গেছে, ঠিক আছে, সেটা যে কোনো কারণেই হয়তো হয়েছে, বাট আর কোনো কিছু খারাপ হবে না, এটা মনে রাখো। আর আমি দর্শকদের বলবো, আপনাদেরও যদি কিছু লেখার থাকে, কিছু বলার থাকে, আপনারা বলতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।